দর্শক, আমরা যখন একজন রাজনীতিকের কথা বলি সবার আগে আমাদের মাথায় আসে আন্দোলন, সংগ্রাম কিংবা সভা সমাবেশের কথা। আমরা কখনো ভাবি রাজপথের উত্তাল নেতার কথা, আবার কখনো ভাবি জাতীয় সংসদের দাপুটে বক্তার কথা। যদিও এই সব কিছু একজন রাজনীতিবিদের জীবনেরই অংশ, কিন্তু সেই রাজনীতিবিদ তার সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন নিজ গৃহে ফেরেন তখন কেমন হয় তার ব্যক্তি জীবন, কিংবা কেমন হয় তার জীবনযাপন। একজন রাজনীতিবিদ কি খুব সাধারণ মানুষের মতো সাদামাটা জীবনযাপন করেন, কিংবা সাধারণ মানুষের মতো স্বপ্ন দেখেন, কিংবা সাধারণ মানুষ জীবনের যে জটিল সমীকরণের হিসেব নিকেশ করেন একজন রাজনীতিবিদও কি তাই করেন? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরের আজকের আয়োজন। আমি ফার্নাস জুয়ে রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি টানা 4 বার সহ 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পরপর 2 বার স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মাননীয় মন্ত্রী, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে, এবং শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে সম্প্রতি আপনি সিডাপ গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বিশাল অর্জন। আপনার অনুভূতি জানতে চাই। হ্যাঁ, সিডাপ এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলার দারিদ্রতা বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটি প্রতিষ্ঠান, যার বয়স প্রায় 47 বছরের কাছাকাছি সময়, এবং এটা সৌভাগ্যবশত একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান যার হেডকোয়ার্টার বাংলাদেশে। তো এই প্রতিষ্ঠানটির কয়েকদিন আগে ব্যাংককে আপনার সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে সকল রাষ্ট্রগুলোর ভোটে আমি, অর্থাৎ বাংলাদেশ গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছে। এবং আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটির নেতৃত্বে যে আমাদের পূর্বসূরীরা যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন, তাদের স্বপ্ন ছিল দারিদ্রতা বিমোচন এবং গ্রামীণ অর্থনীতি অবস্থার উন্নতি করা, এবং বিভিন্ন গবেষণার মাধ্যম দিয়ে এই গবেষণা লব্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। তো সেই কাজটি আরও বেগবান করা সম্ভব হবে। আর আমার সাথে যেহেতু পিজির ডিজাস্টার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন এবং ভারত থেকে নির্বাচিত হয়েছেন ডাইরেক্টর জেনারেল, তো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তো এই টিমটিকে আমার ব্যক্তিগতভাবে দুইজনকে আমার খুবই ভালো লেগেছে, এবং খুব জানাশোনা মানুষ, লেখাপড়া জানেন, এবং অল্প আলোচনাতে মনে হয়েছে যে তারা তার কর্মকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। অতএব আমি বিশ্বাস করি যে আগামী দিনের সিড্রাপের যে সুনাম আছে তারও বৃদ্ধি পাবে। সে প্রত্যাশা আমরাও রাখছি। মাননীয় মন্ত্রী, আমি শুরুতেই বলছিলাম যে সাধারণ মানুষের কিন্তু একজন রাজনীতিক কিংবা একজন মন্ত্রীর জীবনযাপন বা যাপিত জীবনে অনেক কৌতূহল রয়েছে। আমরা ঈদের কথা বলছিলাম যে সাধারণ মানুষ ভাবে যে একজন মন্ত্রীও কি সাধারণ মানুষের মতোই কি ঈদ উদযাপন করে, বা সেই সময়টা কি হয় পরিবার পরিজনকে সময় দেওয়ার? আমি যেমন প্রথাগত আমার নিয়মতান্ত্রিকভাবে আমার গ্রামে বাড়িতে আমি ঈদ উদযাপন করি। তো আমার পরিবারের সদস্যরা কখনো কখনো অংশগ্রহণ করেন, কখনো কখনো করতে পারে না। তো আমার গ্রামের বাড়িতে পাশাপাশি এখানে আসলে মানুষের তো পেশাগত একটা অংশ, আর পারিবারিক জীবন অথবা ব্যক্তি জীবন আর একটি অংশ। তো পেশাগত দায়িত্ববান হিসেবে আমি মন্ত্রী, তো এখানে আমার একটা বড় সময় আমাকে ব্যয় করতে হয়, এবং স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্বটা একটু বৃহৎ পরিসরে। তো সেই হিসাবে কর্মব্যস্ততা বেশি থাকবে। আর এবং যিনি ব্যবসা করেন তারও পরিবার পরিজন থাকে, আর যিনি চাকরি করেন তারও পরিবার পরিজন আছে, এবং আমারও স্বাভাবিকভাবে পরিবার পরিজন আছে। তো এখানে খুব বেশি একটা বড় কিছু ব্যতিক্রম আছে বলে আমি মনে করি না। সব মানুষই মানুষ, এবং সবারই জীবনে যেমনিভাবে আপনাকে ঘুমাতে হবে, আপনাকে কাজ করার পাশাপাশি অন্যান্য বিশ্রাম ইত্যাদি বিষয়গুলো আছে। এগুলো সাধারণ একজন মানুষের জন্য যেরকম, হয়তোবা আমাদের জন্য সেটা আরও কম। এখানে অনেক বেশি উপভোগের সুযোগটা কম। উপভোগটা করতে হবে কাজের মাধ্যম দিয়ে, এবং কাজটাকে যদি আমি অনেক বেশি প্রিসাইজ করতে পারি, অনেক বেশি কল্যাণমুখী করতে পারি, দায়িত্বটা যদি মানুষের উন্নতির জন্য হয়, তাইলে আমার মনে হয় সেখানে সুখটা বেশি আর কি। আর আমার পরিবারের লোকজনরা আমাকে এই ব্যাপারে অসহযোগিতা করেন না, উৎসাহ দেন।
তো সেই হিসাবে মনে করি পারিবারিক দিক থেকে যেমনি ঠিক আছে তেমনিভাবে সাধারণ মানুষের সাথে আমাদের রাজনীতি যারা করে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক সবসময় থাকে। আর আমিও সাধারণ মানুষের ভাগ্য উন্নতির জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে রাজনীতি করি এবং মন্ত্রী দায়িত্ব এক মেয়াদ পূর্ণ করেছি, আবার দ্বিতীয় মেয়াদ আরম্ভ হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা আমার মন্ত্রণালয়ের উপর অর্পিত দায়িত্বটি আগামীতে আরও বেশি উর্বরভাবে পালন করার চেষ্টা করব এবং আর ভালো কিছু হওয়ার আশা করি আর কি। মাননীয় মন্ত্রী, একটু পরিবার পরিজনের গল্প শুনতে চাই। আমার বাবা করাচিতে চাকরি করতেন, যখন আমি ক্লাস 5-6-এ পড়ি তখন তিনি রিটায়ার করেছেন। তো আমি গ্রামে আমার জন্ম, গ্রামে আমার বড় হওয়া স্কুল। তো সেখান থেকে আমি নিজে বরঞ্চ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মাননীয় মন্ত্রী, ভীষণ ভালো লাগছে যে আমি একজন মুক্তিযোদ্ধার সামনে বসে আছি এবং আপনি বলছিলেন যে আপনি 10ম শ্রেণীতে পড়া অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে কোনো সার্টিফিকেট নাই, আমি কখনো সনদের জন্য আবেদন করি নাই। যখন আমি 96 সনে প্রথম এমপি হলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মুক্তিযোদ্ধাদের স্মৃতিগুলা পুনরুদ্ধার করার চেষ্টা করছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে যে অসম্মানজনক অবস্থায় চলে গিয়েছিলেন, যে মুক্তিযোদ্ধাদেরকে ভিক্ষুক বানানো হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ধরনের খারাপভাবেও তাদেরকে অভিবাদন করার ব্যবস্থা করেছেন, মানবত জীবন তারা যাপন করেছেন। যদিও বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছেন, পাকিস্তানিদের ফেলে যাওয়া অনেক ইন্ডাস্ট্রিগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছিলেন। তো এই উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের পুষ্যরা যাতে কর্মসংস্থান, জীবন জীবিকার জন্য কোথাও কাতো ধারস্থ না হতে হয়, এখানে যেন তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সকল শিল্প কারখানা বিক্রি করে দিয়ে এবং মুক্তিযোদ্ধাদের জন্য কোথাও কোনো রকম সুযোগ না থাকার কারণে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে অসম্মানিত জীবনযাপন করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে 96 সনে প্রথম ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভগুলোকে পুনরুদ্ধার করা এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়ার জন্য 1500 টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে মরণোত্তর সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছেন। তখন আমি সংসদ সদস্য, আমার মুক্তিযোদ্ধা কমান্ডার ননি তখন লাকসামে ছিলেন, তিনি আমাকে বললেন যে আমি যেন মুক্তিযোদ্ধা সনদের জন্য আবেদন করি। তো আমি বললাম যে না, আমি করব না, এই কারণে যে আমি মুক্তিযুদ্ধে শেষ পর্যন্ত ছিলাম না। তো তখন বললেন যে না, মুক্তিযুদ্ধে আমি তো গেছেন ভারতে ছিলেন। তো আমি বললাম যে না, আমি তারপরও করবো না। আমার কাছে মনে হলো যে এটা যেহেতু আমি মুক্তিযুদ্ধে শেষ পর্যন্ত ছিলাম না, আমি তো পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা না, আমি সনদ নেওয়াটা এটা নৈতিকভাবে আমার জন্য ঠিক হবে না। তো আর এখানে যেহেতু কিছুটা সুবিধা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে, যে ভাতা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে মরণোত্তর সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এটা নেওয়াটা আমার নৈতিকভাবে ঠিক হবে না, এই কারণে আমি কখনো আবেদন করিনি। পরবর্তীতে যদিও রাষ্ট্র আবার ঘোষণা করেছে যে যারা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল তারা মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পেতে পারে। তো তখন আমি আবার মনে করলাম যে মানুষ হয়তো মনে করবে যে আমি এখন ক্ষমতা আছি, এই কারণে এটা প্রভাব বিস্তার করে সনদ অর্জন করেছি, যার জন্য আমি আর সনদ কখনো আবেদন করিনি। মাননীয় মন্ত্রী, সনদ নেবার সুযোগ থাকা সত্ত্বেও আপনি সনদ গ্রহণ করেননি বা আবেদনই করেননি, সেই জায়গা থেকে আমরা যদি জানতে চাই যে 15-16 বছরের একজন কিশোরের আসলে তার মাঝে কোন বোধটি কাজ করেছিল যে তাকে একটি স্বাধীন রাষ্ট্র দেখতে হবে বা বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সেই গল্পটি নিশ্চয়ই একটু বড় পরিসরে শুনতে হবে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, রাজনীতিকের অন্তরে থেকে এ পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্তরে। আজ আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মাননীয় মন্ত্রী, আবারও ফিরে এলাম যে প্রশ্নটি আপনার কাছে বিরতির আগে রেখেছিলাম, যে 15-16 বছরের একজন কিশোরের মাঝে এই বোধটি কীভাবে এসেছিল যে তাকে মুক্তিযুদ্ধে যেতে হবে? তখন আসলে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, আমরা পাকিস্তানিদের দ্বারা বৈষম্যের শিকার হয়েছি, অমর্যাদার শিকার হয়েছি। আমি তখনও শহরে আমার আত্মীয়স্বজনের বাসা বেড়াইতে আসলে দেখতাম পাশাপাশি বাসা নন বেঙ্গলিদের, তো তারা একই মর্যাদা অথবা উচ্চ মর্যাদা থাকা সত্ত্বেও আমার আত্মীয়রা তাদের কাছ থেকে ডিউ রেসপেক্টটা পায়নি। তো এই সমস্ত কারণে আমি বুঝতাম যে আসলে আমরা নিগৃহীত এবং বঙ্গবন্ধু আমাদেরকে উদ্ধার করার জন্য, এবং সে কারণে একটা ইমোশন থেকে
এখানে তত বোঝ বুদ্ধি আমার নিশ্চয়ই ছিল না, তারপরও মনে করতাম যে দেশ স্বাধীন হওয়া দরকার, এবং এটুকু বুঝছি। আমরা কয়েক বন্ধু একসাথে পালাইয়ে চলে পায়ে হেঁটে অনেক দূর, বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আপনার কাঠালিয়া ক্যাম্পে, কাকরি নদী পার হয়ে কাঠালিয়া ক্যাম্পে গিয়ে উত্তীর্ণ হয়েছে। মুক্তিযুদ্ধের ওই উত্তাল সময়টায় কেমন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে, যে বাংলাদেশটা স্বাধীন হলে কেমন হবে? স্বাভাবিকভাবে এত বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম যে আমরা যদি স্বাধীন হই তাহলে আমরা বঞ্চনার শিকার হব না, সুশাসন কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষের যে দারিদ্রতা এটা দূর হবে, তারপরে শিক্ষা, প্রত্যেকটি মানুষ শিক্ষার সুযোগ পাবে, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। যতটুকু বুঝতাম, খুব বেশি বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম যে আমরা ভালো থাকবো, অথবা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা খুব দারিদ্র ফ্যামিলি ছিলাম না, গ্রামের পক্ষাপটে ভালো, কিছুটা ভালো ফ্যামিলি, অবশ্য এখনকার তুলনায় তো চরম দারিদ্র ছিল। তো গ্রামের অবস্থা থেকে আমরা একটু বিত্তবানই ছিলাম বলা যেতে পারে, এটা সম্মানিত পরিবার ছিলাম। তো আমি সেখান থেকে আমি বুঝতাম যে আমরা ভালো থাকবো, এইটুকু বুঝতাম আর কি। আর আমাদের আশেপাশে যে খুব মানুষের খুব নিগৃহীত জীবন, এটা দূর হয়ে যাবে, এটাই ছিল সবচেয়ে বড় একটা আমার কাছে প্রাপ্তি হিসাবে মনে করতাম, সব মানুষ ভালো থাকবে। একটু জানতে চাই যে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পটাকে একটু বলবেন, কারণ আমাদের সোসাইটিতে আসলে রাজনীতিবিদ হবার, আমি যখন নবম শ্রেণীতে পড়ি, তো তখন আমি একবার একটা পত্রিকা পড়েছিলাম যে সেখানে তখন সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে সারা পৃথিবীতে, রাশিয়াতে এমন একটি ব্যবস্থাপনা কায়েম হয়েছে যে সেখানে প্রত্যেকটি মানুষ ভালো আছে, প্রত্যেকটি মানুষ খেতে পারে, সকালে ব্রেকফাস্টে তাদের একটা পাউরুটি থাকে, ডিম থাকে, জেলি থাকে, তারপরে জাম থাকে। তো এটা অথচ আমাদের আশেপাশে মানুষরা খাওয়ার জন্য আর্তনাদ করে। তো তখন আমার কাছে মনে হলো যে আসলে রাজনীতি তো এই পরিবর্তনটাই এনেছে, তো রাজনীতির সাথে আমার সংযুক্ত হওয়া দরকার। যদিও ছোটোবেলা থেকে আমার কখনোই রাজনীতি হওয়ার কখনো আগ্রহ ছিল না, এবং আমার ব্যবসায়ী হওয়ারও আগ্রহ ছিল না। আমার এইম অফ দ্য লাইফ যদি বলা হয়, তো এইম অফ লাইফ ছিল আই উইল বি সায়েন্টিস্ট। সেকেন্ডলি এটা পরিবর্তন হয়ে আমি সেনা কর্মকর্তা হব, এটা একটা ছিল। আর এরপরে দিয়ে আবার আরেকটা জাগ্রত হয়েছিল, আমি জাহাজের ক্যাপ্টেন হব, ফরেন সি গোয়িং ভেসেল। তো এটা ছিল, তো এরকম, কিন্তু এটার কোনোটাই হয়নি। যদিও আমি সায়েন্টিস্ট হওয়ার জন্য আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সায়েন্স পড়েছি, তো পরে আবার আমার ব্রেকআপ স্টাডি ছিল, এই জন্য আবার পরে আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি। তো জীবন আসলে আমার নিজের দ্বারা নির্ধারিত নয়, এটা আমার ভাগ্য আমার স্রষ্টা কর্তৃক নির্ধারিত। আর আমি স্রষ্টাকে বিশ্বাস করি, এবং আমি মনে করি স্রষ্টা অবশ্যই আমার মঙ্গলের জন্যই যা কিছু আছে তা করেন। এবং জীবনে অনেক ঘাত প্রতিঘাত আছে, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, বেদনা আছে আপনার, কিন্তু শেষ পর্যন্ত স্রষ্টা আমাকে ভাগ্যবান হিসাবে জীবনযাপন করার অথবা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। কারণ আমি এখন মন্ত্রী, তো আমি পলিটিক্স না করলে আমি আজকের এখানে আসা হয়তো সম্ভব হতো না। যদিও পলিটিক্সে আমার একটা ইন্টারভিউ আছে, একটা বড় সময়, তখন আমি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছি। ক্ষুদ্রতম ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে মোটামুটি অনেক শিল্প কারখানায় করেছি, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো করার সুযোগ হয়েছে। রাজনীতি করেছি পাশাপাশি করে, আজকে সংসদ সদস্য হয়েছি, বারবার মন্ত্রী হলাম, এবং একটা বৃহৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে অনেক বেশি মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। কারণ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, আমাদের এলজিডি, আপনার পাবলিক হেলথ, ওয়াসাগুলি সহ এই সমস্ত অনেক প্রতিষ্ঠান, এবং যে দায়িত্বটা সারা বাংলাদেশের দায়িত্ব, তাতে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। এবং রাজনীতিতে যদি আমরা আপনাকে একটা পরীক্ষিত নেতা বলে খুব ভুল হবে না। 5 বারের সংসদ সদস্য আপনি, এবং পরপর 2বার আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। চ্যালেঞ্জগুলো নিয়ে যদি একটু জানতে চাই, কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? আসলে মানুষ জীবনটাই তো চ্যালেঞ্জ, তো আপনি, আর আই লাভ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো আপনাকেই পরবর্তী
স্তরে উপনীত হওয়ার সুযোগ করে দেয়। চ্যালেঞ্জ যদি আমি না নিই, আর চ্যালেঞ্জ যদি আমার কাছে খুব বেশি অনাকাঙ্ক্ষিত হয়, তো তাইলে তো আমি পরবর্তী স্তরটা জীবনের দেখব না। তো সেই জন্য স্বাভাবিকভাবে অনেক চ্যালেঞ্জ আছে। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, বহুবার শারীরিকভাবে আক্রান্ত হয়েছি, তারপরে আপনার বহু ষড়যন্ত্রের শিকার হয়েছি, তারপরে আপনার প্রতিহিংসার শিকার হয়েছি। কিন্তু এত কিছুর পরও আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আল্লাহ সবসময় আমাকে উদ্ধার করেছেন। এই সমস্তগুলার একবার সামনাসামনি গিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে রক্ষা করেছেন। আমি বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি এবং এখন অনেক কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় মন্ত্রী, গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের পরপর 2বার আপনি দায়িত্ব পালন করছেন। আমরা যদি বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটি কি সন্তোষজনক? আসলে কোনো ব্যবস্থা এই পৃথিবীতে পূর্ণাঙ্গ নয়। আমরা যদি বলতে যাই, সত্যিকার কথা বলতে গেলে, আপনি আইন করছেন, সে আইন আবার কখনো প্রয়োজনের সময় আপনাকে পরিবর্তন করতে হইতেছে, পরিবর্তিত অবস্থার সাথে পরিবর্তন করতে হচ্ছে। অর্থাৎ তাইলে যেটা আপনি করেছেন সেটা পূর্ণাঙ্গ ছিল না। আপনার আকাঙ্ক্ষা কিন্তু আপনার আজকে যা আছে তার পরবর্তী দিন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে আরেকটা আকাঙ্ক্ষা নতুন করে উদ্ভাবন হবে। সমাজের কিছু কিছু সমস্যা আপনি মোকাবিলা করেছেন, এখন নতুন সমস্যা সেখানে সৃষ্টি হতে পারে। যেমন যে সমস্ত সমাজে দারিদ্রতা নাই, অবিচার নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, প্রতিকূলতা নাই, কোনো ক্লাইমেটিক চ্যালেঞ্জ নাই, কত সমস্যাই দৃশ্যমান নয়। কিন্তু নতুন সমস্যা উদ্ভাবিত হলো যে ছেলেপেলেরা ডিমোরালাইজ হচ্ছে, সাইকোলজিক্যালি তারা মনে হয় যেন তাদের জন্য কিছু করার নাই, তাহলে তারা কি করবে তারা। এবং আরেকটা দেখা যাচ্ছে যে সে যেহেতু কোনো প্রতিকূলতাই জীবনে মোকাবিলা করে নাই, অথবা একটু সমস্যা আসলেই কিন্তু সে তার পক্ষে সে ভেঙে পড়ে। তো এই যে বিষয়গুলা, তো আপনার জীবনটাই চ্যালেঞ্জিং। অর্থাৎ আপনি যত চ্যালেঞ্জ মোকাবিলা করেন, অর্থাৎ এই যে এই পৃথিবীর মানুষ সমাজতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে কত রক্তক্ষয় হয়েছে, কত জীবন দিয়েছে। আবার মানুষ সমাজতন্ত্রকে আপনার থেকে মুক্তি পাওয়ার জন্য আবার আন্দোলন করে আবার বহু মানুষ রক্ত দিয়েছে। যে চায়নাতে লক্ষ লক্ষ মানুষ মাও সেতুংয়ের নেতৃত্বে সমাজতন্ত্র কায়েম করার জন্য আন্দোলন করে তৎকালীন সরকারকে উৎখাত করলো, আবার সে চায়না তিয়ানআন স্কোয়ারে আবার সমাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু মানুষকে আবার জীবন দিতে হয়েছে। তো সে চায়নার আজকে যে হতদারিদ্র চায়না, যারা ভাত খেতে পারতো না বলতো, তো পশু পাখি খেত, অর্থাৎ কীটপতঙ্গ খেত, এটা বলা হয়তো আমরা ছোটোবেলায় শুনেছি। কিন্তু সে চায় না আজকে সারা পৃথিবীকে তাক লাগাই দিয়ে এত বৃহৎ একটা দেশ, একেবারে সম্পূর্ণ দেশটাকে একটা উন্নত দেশ রূপান্তরিত করেছেন। কোথাও ময়লা নাই, কোথাও ঝগড়াঝাটি নেই, কোথাও সমস্যা নাই, সকল কিছুকে তারা আজকে পরিবর্তন করে ফেলছেন, অনেক ব্যাপক উন্নতি। তো আমি যেহেতু চায়নার কথা বললাম, আমি 30 বছর আগে 25 বছর আগে যে চায়নাকে দেখেছিলাম, আজকের চায়নাকে আমি আর চিনতে পারি না। সিঙ্গাপুরের কথা যদি বলেন, তাহলে ইট ওয়াজ এ সিটি অফ দ্য স্লাম, কান্ট্রি অফ দ্য স্লাম, বস্তি মানুষের দেশ ছিল। কিন্তু সেটা আজকে কি, তারা জীবিকা নির্বাহের জন্য তাদের শুধুমাত্র সমুদ্রে মাছ ধরা ছাড়া তাদেরকে জেলে বলা হতো। হংকংয়ের মানুষরা অনেক রকম নির্গিত, কিন্তু আজকে তারা অনেক প্রতিষ্ঠিত, অনেক বড় হয়েছে। তো এরপরও তাদের তো থেমে থাকে নাই। তো আমাদের দেশেও আমাদের উন্নতির তো এটা আমরা লক্ষ্যমাত্রা স্থির করি, সেই লক্ষ্যমাত্রা সাথে সাথে আরও পরবর্তী লক্ষ্যমাত্রা আমাদের মনের মধ্যে আসতে পারে, মানুষের আকাঙ্ক্ষা সৃষ্টি হতে পারে, সেটার জন্য কাজ করতে হবে। আর সম্প্রতি আমরা দেখলাম যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে দলীয় প্রতীক থাকা না থাকা নিয়ে একটা সমালোচনা ছিল, তারপরে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি সেটি একটি সমালোচনা, এবং ভোটের হার নিয়ে পর্যন্ত সমালোচনা হয়েছে। এই বিষয়গুলো স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে কীভাবে দেখছেন, সে বিষয়ে আমি একটু বিস্তারিত জানতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনব। দর্শক, রাজনীতিকের অন্তরে থেকে এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম দেশ টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন রাজনীতিকের অন্তরে নিয়ে, আবারও ফিরছি অতিথির কাছে।
ফিরে এলাম মাননীয় মন্ত্রী, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম উপজেলা নির্বাচন নিয়ে আপনার মন্তব্য। না, উপজেলা নির্বাচনে আমাদের আইনটি যেটা করা হয়েছে অথবা আছে, সে আইনে প্রতীক নিয়ে অথবা প্রতীকবিহীন নির্বাচন করার উভয়টার সুযোগ আছে। কোনো দল ইচ্ছা করলে তাদের প্রার্থীদেরকে দলীয় প্রতীক দিতে পারে অথবা নাও দিতে পারে, দলীয় মনোনয়ন দিতে পারে, নাও দিতে পারে, এবং এটা অতএব এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। এখন পার্টিসিপেটরি ইলেকশন এটাকে সারা পৃথিবী গণতন্ত্রের কে প্রতিষ্ঠিত শক্তিশালী করার জন্য খুব এনকারেজ করে। এখন কত পার্সেন্ট হলে আপনার এটা অংশগ্রহণ নির্বাচন বলবেন, এটা কিন্তু এভাবে নির্দিষ্ট করে দেওয়া কোথাও নাই। আমি ইউরোপের বহু দেশের কথা জানি যেখানে তাদের ইমেইলে ভোট দেওয়ার সুযোগ আছে, তাদের পোস্ট অফিসের মাধ্যম দিয়ে ভোট দেওয়ার সুযোগ আছে, তারপরে ফিজিক্যালি ভোট দেওয়ার সুযোগ আছে। এক সপ্তাহে নির্বাচন হয়, তারপরও সেখানে 25% 30% ভোটারের ভোট সংগ্রহ করা কঠিন হয়ে যায়। অর্থাৎ একটা জিনিস পরীক্ষিত যে দারিদ্রতা যত কমবে তত বেশি মানুষ আপনার ইলেকশন এবং অন্যান্য সার্বজনীন কাজে অনেকের অংশগ্রহণ কমে যায়। তো আমাদের এক সময় আমরা খুব তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকতাম যে এরকম একটা পরিবর্তনের জন্য, যেহেতু দেশটা আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করে ফেলতেছে অথবা পূর্ণের আমরা অনেকে আগের যে চরম দারিদ্রতা ছিলাম সেটা এখন নাই, যার জন্য মানুষের মধ্যে এটা একটা আমার রিয়েলাইজেশন যে মানুষের মধ্যে এই তীব্রটাও এখন আর নাই। তো আমাদের 42% ভোট যদি কাস্টিং হয়ে থাকে এভারেজে, তো আমার মনে হয় না এটাকে আমি খারাপ বলবো বলে। একটা অংশগ্রহণ নির্বাচনের জন্য 42% ভোট এটাকে মন্দ বলাটা ঠিক হবে না। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে কিছু কিছু রাজনৈতিক দলরা তাদের লোকদেরকে নির্বাচন না করার জন্য বলেছেন। তো ওই দলের তো একটি অংশ জনগোষ্ঠী আছে, তাদের তো 10-15-20% ভোট থাকতে পারে। 10% যদি থাকে তাহলে 10% যোগ হলে 52% হয়ে যেত। আর যদি 15% থাকে তাহলে সেটা হয়তো আপনার 57% হয়ে যেত। তো তাইলে তো তখন কিন্তু কেউ যদি অংশগ্রহণ না করে, কিন্তু কোনো পার্টি, কিন্তু জনগণ তো অংশগ্রহণ করেছে। জনগণকে আর শতভাগ অংশগ্রহণ কখনোই মাধ্যম দিয়ে কোনো নির্বাচন হয় না। একটা পার্সেন্টেজ অফ জনগণ যখন ভোট দিয়ে ভোটের আয়োজন করা হয়েছে, যেখানে যদি একক প্রার্থী হয় তাহলে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বলে না, আর প্রার্থীর সংখ্যা যদি একাধিক হয় তাহলে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বলা হয়। এখন গণতন্ত্রের সংজ্ঞা হলো যে প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবস্থা করা, অর্থাৎ পার্টিসিপেটরি ইলেকশন, পার্টিসিপেটরি পার্লামেন্ট, পার্টিসিপেটরি ফ্যাসিলিটি অফ টু অ্যাক্সেস ফর এভরিথিং। এখন আপনি যখন নাকি আমি পলিসি করব, তো সেখানের মধ্যে আমি যদি পলিসিটা এখন আমরা ধরুন একটা আইন করব, আইনটা আমরা ওয়েবসাইটে আপলোড করি, তাতে করে হলো কি জনগণ এটা দেখতেছে, জনগণ পার্টিসিপেট করতেছে। আর এরপরে যে আমার মেম্বার অফ পার্লামেন্টে ডিবেট করে, তো ইট ইজ এ পার্টিসিপেটরি অ্যাক্টিভিটিস। মাননীয় মন্ত্রী, আপনি সিঙ্গাপুরের কথা বলছিলেন, চীনের কথা বলছিলেন, তারা নিশ্চয়ই তাদের সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছে। কিন্তু আমরা যখন আমাদের শহুরে জীবনে রাস্তা থেকে বের হয়ে আমাদের আবর্জনার গন্ধ এসে নাকে লাগছে, আবার কখনো ডেঙ্গু চোখ রাঙাচ্ছে, আবার যানজটে আমাদের জীবনই থমকে যাচ্ছে, বাসযোগ্য নগরী থেকে আমরা কতটা দূরে অবস্থান করছি? দেখুন, সিঙ্গাপুরে কিন্তু ডেঙ্গু মুক্ত নয়। গত বছর তাদের 39,000 আক্রান্ত হয়েছে এবং 19 জন লোক মারা গেছে। সিঙ্গাপুর অত্যন্ত উন্নত দেশ, এখন তার অনেক পরিচ্ছন্ন দেশ। ডেঙ্গুর সাথে এটাকে ডাইলিউট করা ঠিক হবে না। সিঙ্গাপুরের ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন এন্টামোলজিস্ট এখানে এসেছিলেন একটা সেমিনারে, তারা তাদের মতামত দিয়েছেন। তো এটার একটা বিষয়। আর এরপর অপরিচ্ছন্নতা অথবা রাস্তাঘাটের যানজট, এটার জন্য তারা সুযোগ পেয়েছে, তাদের দেশ সামরিক শাসক আসে নেই, সামরিক শাসকরা দলও সৃষ্টি করে নেই। চায়নাতে মাও সেতুং প্রতিষ্ঠা করেছেন সমাজতন্ত্র, তার ধারাবাহিকতা ছিল, এবং ধারাবাহিকতার পরে যখন নাকি তারা রিফরমেশনে গেছে দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে, সে ধারাবাহিকতা অব্যাহত আছে। আমাদের দুর্ভাগ্য হলো যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে যে
আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন করে যাত্রা আরম্ভ করেছেন বঙ্গবন্ধু হত্যার পরে, যারা দেশ পরিচালনা করেছেন তারা কেউই বাংলাদেশ চান নাই। শাহ আজিজ, তারপরে দিয়ে জাদু মিয়া, অথবা এরকম আরও অনেকে আছে যারা নাকি সেদিন শাহ আজিজ প্রধানমন্ত্রী হয়েছেন, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন তারা মন্ত্রী হয়েছেন, এবং স্বাধীনতার কথা টেলিভিশনে বলাটা যেত না, শুনতাম না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনতাম না, বঙ্গবন্ধুকে দেখাইতো না। রাজাকাররা যারা আমাদের মানুষকে হত্যা করেছেন, মা বোনকে দর্শন করার জন্য উস্কানি দিয়েছেন, বাড়িঘরে আগুন লাগাই দেওয়ার জন্য কাজ করেছেন, যারা তাদের নেতৃত্বে, যে দলের নেতৃত্বে, তারাই টেলিভিশনে তখন কথা বলছে। তো আমাদের ছেলে মেয়েরা, নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়েছে এবং ভুল পথে পরিচালিত হয়েছে। এবং আমি এমনও শুনেছি যে কিছু কিছু ছেলেমেয়েরা যখন নাকি জাতীয় সঙ্গীত গাওয়া হয় স্কুলে, তখন বলা হতো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অভিজাত পরিবারের কিছু কিছু ছেলে মেয়ে মধ্যখানে দাঁড়াইয়া আস্তে আস্তে বলতো আমার ভাঙা বাংলা আমি তোমায় ঘৃণা করি। এই শিক্ষাটা দেওয়া হয়েছে। অতএব সে মানুষগুলো তো পেজ আউট হয়ে যায় নাই, সে মানুষগুলোতেও আপনার মস্তিষ্কের আপনার এখনও পরিবর্তন ঘটাইতে পারেন নাই। তো ওই লোকগুলাকে দিয়েই তো ওরাই তো 21 বছর দেশ পরিচালনা করেছে। তো অতএব আপনি আজকে হঠাৎ করে, কিন্তু আপনি কি কথা স্বীকার করবেন না, শত শত বৎসরের খাদ্য ঘাটতির বাংলাদেশ, মা গো সারাদিন কিছু খাইনি, আল্লাহ 4টা ভাত দেন, এই যন্ত্রণা থেকে শেখ হাসিনা গত 15 বছরের ভিতরে সম্পূর্ণভাবে 15 বছর আগে মুক্ত করেছেন, করে এখন খাদ্য আমদানি করতে হয় নাই। গ্রামের সব জায়গায় বিদ্যুৎ গেছে, গ্রামীণ এখন সব রাস্তা পাকা, প্রায় জায়গাতে পাকা রাস্তা হয়েছে। আমাদের কমিউনিটি ক্লিনিক হয়েছে, সব স্বাস্থ্য পায়, সেবা পায়, প্রত্যেকটা গ্রামে প্রায় প্রাথমিক বিদ্যালয় হয়েছে। তো এখন 100% এনরোলমেন্ট, সবাই ছেলে মেয়েরা এখন স্কুলে যেতে পারে। কিন্তু আমি যখন স্কুলের ছাত্র, আমি তো গ্রামের ছেলে, সেখানে 10 to 15% লোকের ছেলেরাই স্কুলে যেতাম। তো এই পরিবর্তন তো আমাদের হয়েছে। এখন এই পরিবর্তনটা সিঙ্গাপুরের থেকে বেশি হতো আমি বিশ্বাস। আমি শুধুমাত্র আপনাদেরকে বলার জন্য না, বঙ্গবন্ধু যদি জীবিত থাকতো আমরা 2000 সালে সিঙ্গাপুরের কাছাকাছি একটা দেশ হয়ে যেতাম। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বিপদগামী হয়েছি, এবং সেখান থেকে আমরা যতটুকু উদ্ধার হয়েছে তার জন্য সে সুফলটা ভোগ করছি। আমি নিজে সাক্ষী, এ ঢাকা শহরে সন্ধ্যার পরে কোনো মেয়ে রাস্তা দিয়ে বের হতো না, এবং প্রতিদিন কোথায় খুন খারাপি হয় নাই এমন ঘটনা ছিল না। কিন্তু আমরা তো আল্লাহর রহমতে এগুলো থেকে মুক্ত হয়েছি। তেজগাঁ এলাকাতে আমার নিজস্ব বিল্ডিং আছে, আমি 2003 সালে বিল্ডিং করেছিলাম, কিন্তু সেখানে আমার স্টাফরা এখানে কেউ আসতে রাজি হয়নি। তো এখন আজকে তারা তো রাত্রে 2টা বাজেও সেখান থেকে অফিস করে বেরিয়ে যায়। মাননীয় মন্ত্রী, সাম্প্রতিক সময় নিশ্চয়ই আপনারও নজরে এসেছে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং দুঃশাসনের সংবাদে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? দুর্নীতিকে আমি চরমভাবে ঘৃণা করি। দুর্নীতি মুক্ত পৃথিবীর কোনো দেশ না, কিন্তু এই মাত্রায় দুর্নীতি কখনো আমাদের উন্নয়নের জন্য সহায়ক হতে পারে না। এটার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করছে। আর আমি মনে করি এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার, এবং এটার বিরুদ্ধে সামাজিক একটা আন্দোলন গড়ে ওঠা উচিত, যে যাদের আয় বহির্ভূত সম্পদের আমরা অস্তিত্ব দেখব তাকে আমরা ঘৃণা করব বিভিন্নভাবে। আর সরকারের পক্ষ থেকে যেই ব্যবস্থাগুলো সেগুলোকে প্রয়োগের জায়গায় নিয়ে আসতে হবে শক্তিশালীভাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, সেই জায়গা থেকে আপনার দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীকে কিভাবে দেখেছেন? ব্যক্তি প্রধানমন্ত্রীকে জানতে চাই। ব্যক্তি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। পিতাকে দেখেছেন কাছে থেকে কিভাবে মানুষের জন্য ত্যাগ করেন, কিভাবে মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য কিভাবে জীবনে ঝুঁকি নেন। আমার মনে হয় সে শিক্ষায় শিক্ষিত হয়ে উনি পিতার
নির্মম হত্যাকাণ্ডের পরে সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশে এসেছেন, এসে গোটা জাতিকে আবার সংগঠিত করে লড়াই সংগ্রাম আন্দোলন করতে গিয়ে বারবার মৃত্যুর মুখে গিয়েছেন, কিন্তু তারপরও পিছপা হন নেই। পরে দায়িত্বে এসেছেন, এসেই প্রথম 96 সনে 2001 সালের ভিতরে খাদ্য ঘাটতিপূর্ণ বাংলাদেশকে খাদ্য ঘাটতি পূরণ করেছেন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কমিউনিটি স্থাপন করেছেন, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে দেশটাকে আগায় নেওয়ার জন্য। আজকের বাংলাদেশ একসময় আমাদের ফকিরের মিসকিনের দেশ বলতো। আমি যখন নাকি 90-এর সময়ে বিদেশে যেতাম, তখন আমরা খুব নিগৃহীত মানুষ হিসাবে আমাদেরকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মিন করে দিত, এটা আমি বুঝতাম। কিন্তু আজকে পৃথিবীর কোথায় এত অসম্মানিত জাতি নয়। আপনি সিড্রাপের কথা বললেন, সিড্রাপে একটা কম্পিটিশন ছিল, অনেক ডিবেট ছিল। তো সেখানে আমি যখন নাকি কথাগুলো বললাম, আই এম রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ, দি কান্ট্রি ইজ আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, who because of her own capacity able to mitigate all the food crisis, lawlessness and double infrastructure and livelihood of the country have been improved more about the expected level of the people, and aspiration of the peoples are going to be fulfilled in many ways. And per capita income level, where he started journey, it was $329, but now we are $2,829. So this kinds of significant change once we can do, I believe once Bangladesh get the chance to lead SIDRAP from the experience of government of Sheikh Hasina, I myself could contribute all the member countries to scale up their lifestyle and fulfill their aspiration and goal. তো এটার পরে আরও অনেক ডিটেল বলেছি, এক সংক্ষেপে আপনাকে বললাম। তো এগুলো বলার পরে সেখানে একটা মোটিভেশন আসছে, এবং আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, অ্যাজ বাংলাদেশ বিকজ অফ ইজ ইন্ডিজিনিয়াস knowledge could able to face these kinds of all problem. So if anywhere of the member countries have these kinds of a problem, I have a confidence that we can, from the learning of my country, I can disseminate all this. মাননীয় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্তরের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঈদ মোবারক।